তার নামের আগে লেখা হতো ডক্টরেট। পরবর্তীকালে এই ডক্টরেট লেখা নিয়ে প্রচুর জলঘোলা হয়, তারপর থেকে আর ডক্টরেট শব্দ লেখা হয় না। 2011 সালে ক্ষমতার আগে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আগে লেখা হতো সততার প্রতীক। 11 লোকসভা বিধানসভা নির্বাচনে সিপিএমকে হারিয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসার পর থেকেই সেই সততার প্রতীক ধীরে ধীরে ফিকে হতে হতে এখন আর লেখা হয় না। রাজ্যের অধিকাংশ মানুষ তারা মনে করে যে সততার প্রতীক হিসাবে তিনি আর যোগ্য নন। একের পর এক দুর্নীতি, একের পর নানা ঘটনায় মানুষ সম্ভবত সেটা বুঝতে পেরেছেন এবং সবথেকে বড় ব্যাপার তিনিও বুঝতে পেরেছেন যে এই সততার প্রতীক এখন আর তার নামের আগে ঠিক মানানসই না এবং মানুষ এটা নিয়ে হাসাহাসি করছে। ফলে সেই সততার প্রতীকও এখন আর লেখা হয় না নামের আগে। এসএসসি পরীক্ষার শিক্ষক নিয়োগ নিয়ে যে কেলেঙ্কারি, যে কেচ্ছা হয়ে গেল দীর্ঘ প্রায় 4 বছর ধরে, সেই কেলেঙ্কারি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে একের পর এক কষিয়ে গালে থাপ্পড় খেতে খেতে শেষ পর্যন্ত নতুন করে আবার এসএসসি পরীক্ষা নিতে বাধ্য হলো সরকার। এবং এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে কাটলেও একটা ভয়, একটা অনিশ্চয়তা, একটা অবিশ্বাস নিয়েই পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিয়ে ঘরে ফিরছে। ফলে এই সরকারকে, বিশেষ করে এই যারা আজকে শিক্ষক নিয়োগ নিয়ে যারা আজকে পরীক্ষা দিতে এসেছিল, তারা এক বিন্দু বিশ্বাস করে। আমরা টুকরো টুকরো সেই ঘটনাগুলি শোনাবো আপনাদের, যে পরীক্ষা দিয়ে এসে এক একজনের কী প্রতিক্রিয়া, এই সরকার সম্পর্কে তাদের কি মনোভাব, সেটা নিশ্চয়ই আমাদের শোনাবো। কিন্তু অবাক লাগে যে মাত্র 10 থেকে 12 বছরের মধ্যে একজন জননেত্রী, যাকে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তাদের হৃদয়ে জায়গা দিয়েছিল, আজকে তার ইমেজ কোন জায়গায় চলে গেছে যে তাকে এই রাজ্যের মানুষ যারা একটা সময় তাকে দেবতার আসনে বসিয়েছিল, তারা সামান্যতম বিশ্বাস পর্যন্ত করছেন না। এই সরকারকে বিন্দুমাত্র বিশ্বাস করছে না এই প্রজন্মের যারা এই আজকের পরীক্ষা দিয়েছে। তাদের প্রতিক্রিয়া দেখে, প্রতিক্রিয়া শুনে আমাদের মনে হয়েছে যে সত্যি কি এই সরকারের থাকার আর কোনো যোগ্যতা আছে? কারণ এই নবপ্রজন্ম এই সরকারকে বিন্দুমাত্র তারা ভরসা করছে না, বিশ্বাস করছে না। যে মুখ্যমন্ত্রীকে অন্ধের মতো বিশ্বাস করেছিল রাজ্যের মানুষ, সেই মুখ্যমন্ত্রীকে আজকে আর কেউ বিশ্বাস করতে চাইছে না। আজকে বিভিন্ন জায়গায় এই পরীক্ষা হয়েছে, প্রায় 600 থেকে 700 মতো পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হয়েছে। কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। আমরা সব ক্ষেত্রে না হলো বেশ কিছু জায়গায় আমরা তাদের প্রতিক্রিয়া নিয়েছিলাম পরীক্ষা দেবার পর। কি বললেন তারা আপনাদের আমরা পরপর শুনিয়ে যাচ্ছি। ভরসা নেই সরকারের ওপর। এটা 2 বছর পরে আবারও বাতিল হয়ে যেতে পারে, কোনো ভরসা নেই। সহজ একেবারেই নয়। সেই যে 28-29 বছরের পরীক্ষা, আজকে 40 বছর বয়সে এসে পরীক্ষা দেওয়া মোটেই ব্যাপারটা সহজ নয়। কারণ যদি হাইকোর্টে চলাকালীন ব্যাপারটাতেই এই টেন্টের লিস্ট দিয়ে দিতেন, তাহলে তো আজকে আমাদের এই জায়গাটা দেখতে হতো না। সংশয় একটা আছেই, কারণ যেহেতু ভুক্তভোগী এর আগে একটা হয়েছে, কারণ তাদেরকে দেখেছি দীর্ঘ 9 বছর চাকরি করার পরেও তাদের আবার সেই জায়গা থেকে সরে যেতে হয়েছে। এখন তাদের অনিশ্চিত একটা ভবিষ্যৎ, এই পরীক্ষা দিয়ে তারা যে চাকরি পাবে কতটা সেটাও একটা অনিশ্চিত। তো সেই জায়গা থেকে আমরা নতুন এই জিনিসটা আসছি, আমাদেরও আগেরটা দেখে আমাদেরও তো সংশয় হবেই না, কি হবে না হবে ঠিক নেই। এখন সেটা কতটা স্বচ্ছতা হবে, কতটা ভালোভাবে করতে পারবে সেটা তো পরের কথা। হয়তো খুব ভালো হবে, এই আশা করছি যাতে ভালো হয়। দেখুন, আশঙ্কা বলতে দাগিদের তো যে লিস্ট দেওয়া হয়েছে 1806 জনের যে লিস্ট দেওয়া হয়েছে, সেটা কতটা ওর মধ্যে কতটা দাগি আছে বা আরও বাইরে আছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। ফলে সংশয় তো একটা আছেই যে হয়তো অন্যরা কেউ পরীক্ষা ঢুকে দিচ্ছে, কারণ আমরা অন্যান্য যে তথ্য দেখেছি, সিবিআই বা অন্যান্য যে তথ্য দেখেছি, সেখানে তো দাগিদের সংখ্যা অনেক বেশি ছিল। ফলে যে তথ্য দেওয়া হয় সেটা অনেক কম। তারপরে কি হবে সেটা পরে। কি নাম? আমার নাম সাধন মণ্ডল।
সরকারের দায়, তার সঙ্গে বিচার বিভাগও আছে। সরকার যদি প্রথমেই হাইকোর্টেই যোগ্যদের তালিকাটা, অযোগ্যদের তালিকা সেই সময় দিয়ে দিতেন, 24 সালের শুরুতে বা 22 সাল থেকে যখন ঘটনাটা এগোচ্ছে, তাহলে তো আজকে এই দিনটা দেখতেই হতো না। এখন পরীক্ষা দিলেন, মনে হচ্ছে নিশ্চয়তা আছে আপনাদের? সকলের তো দাদা নিশ্চয়তা নেই, সকলের নিশ্চয়তা নেই, সকলের ভালো হয়েছে। আমি কনফিডেন্ট। ঝর্ণা বিশ্বাস। পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে বেরিয়েছেন তাদের কথাতেই একেবারে পরিষ্কার যে এই সরকারকে তারা একেবারে বিশ্বাস করতে পারছেন না। কি হয় আদৌ, আবার এই পরীক্ষা কি সত্যি সত্যি তারা চাকরি পাবে, নাকি আবার কয়েক বছর পরে আবার বাতিল হয়ে যাবে, কোনো কেলেঙ্কারি এর সাথে জড়িত হয়ে যাবে? কারণ ইতিমধ্যেই যে দাগিদের সংখ্যা, সে দাগিদের সংখ্যা গোপন করা হয়েছে বলে বিরোধী দল নেতা তিনি গলা ফাটিয়েছেন। এমনকি সুপ্রিম কোর্টের কাছে প্রথমে যে তালিকা দিয়েছিল এসএসসি, সেই তালিকা কিন্তু অযোগ্যদের অনেক বেশি, মাত্র 1806 জনের তালিকা দেওয়া হয়েছে। তারপরেও যারা দাগি থেকে গেল তারা অ্যাডমিট কার্ড নিয়ে নতুন করে যে পরীক্ষায় বসেনি, সেই গ্যারান্টি তো 24 ঘন্টা আগে এসএসসি চেয়ারম্যানও দিতে পারেনি। তাহলে কোন ভরসায় আমরা ধরে নেব যে এই পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হয়েছে? সেটা তো সময় বলবে। দেখুন, একটা দিকে চাকরি বিক্রির বিনিময়ে যে কোটি কোটি টাকা, পার্থ চ্যাটার্জির মতো লোক তারা বান্ধবী পুষেছেন, তাদের বান্ধবী খাটের তলা থেকে কোটি কোটি টাকা, সোনা, গয়না পাওয়া গেছে। তৃণমূলের ছোট বড় মেঝো নেতার পকেট ভর্তি হয়েছে, রাশি রাশি ধন সম্পত্তিতে তারা ফুলে ফেঁপে উঠেছে। আরও কত জায়গায় কোথায় গিয়ে সে প্রসাদ পৌঁছেছে কেউ জানে না। কিন্তু এই সমাজেরই, আমাদেরই এই শহর নাগরিক একজন আমাদের কন্যা সমা আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে সহমর্মিতা কাকে বলে। নতুন পরীক্ষার্থী আশা ভরসা নিয়ে এসে পরীক্ষা দিতে এসেছে, কিন্তু কত বড় সিংহ হৃদয় সে কন্যাটি বলছেন যে আমাদের চাকরি হবে, হোক না হোক আমার কোনো দুঃখ নেই, কিন্তু যারা যোগ্য প্রার্থী, যারা শিক্ষক, যারা চাকরি পেয়েছিল তারা যেন আগে চাকরি পায়, তারপরে যদি কোনো জায়গা থাকে তাহলে যেন আমার চাকরি হয়। এত বড় সিংহ হৃদয় এই কন্যাকে আমরা কি বলবো, কি বলে স্যালুট করব? একজন বয়স্ক নাগরিক হিসাবে আমি তাকে প্রণাম জানাচ্ছি। সামনে দুর্গা পূজা, এই দুর্গা রূপিণী এই কন্যাকে আমরা সম্মান জানাচ্ছি। আমি নমস্কার করছি, তাকে দূর থেকে নমস্কার করছি। যদি আমার এই বক্তব্য কারো কাছে যায় তাহলে এই কন্যার কাছেও হয়তো গিয়ে পৌঁছবে। আমি সত্যিই গর্বিত এরম একজন কন্যা আমাদের পৃথিবীতে আছে, আমাদের সহ নাগরিক হিসাবে আমাদের অনুপ্রেরণা দিচ্ছে। কি বললেন এই কন্যা, একবার শুনুন আপনারা। কোশ্চেন খুবই ভালো এসছে, খুব সহজের মধ্যেই এসছে। আশা করি সমস্ত যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তারা উত্তীর্ণ হতে পারবে খুব ভালোভাবেই। আমি ফার্স্ট টাইম দিলাম, এসএসসিতে বসলাম। আমি সত্যিই মনে প্রাণে চাই ওরা পেয়ে যাক, পেয়ে যাওয়ার পরে যে ভ্যাকান্সিগুলো থাকুক তারা, আমরা যেন সাধারণ যারা স্টুডেন্ট, যারা আমরা আগে কখনো এসএসসি দিইনি, ফ্রেশার ক্যান্ডিডেট, আমরা তাদের মধ্যে থেকে যেন আমরাও পেয়ে যাই। কিন্তু ওরা যেন সবার আগে ওরা চাকরিটা পাক। কারণ ওদের সাথে যে আমাদের মানে আমাদের রাজ্যে যেভাবে ওদের প্রতি মানে অবমাননা করা হয়েছে, ওদের পরে অত্যাচার করা হয়েছে, এটা মেনে নেওয়ার মতো না। আমি এখনও চাকরি করি না, কিন্তু আমি চাই ওরা যেন পায়, ওরা যে কজন আছে প্রত্যেকে যেন চাকরি পায়, এটুকুনি আমার বলা। স্বচ্ছতার সাথে হবে এখন ঠিক বিশ্বাস আর করি না, একদম মন থেকেই বলছি বিশ্বাস করি। দুর্নীতি ঘুরে ফিরে থাকবে বলতে? হ্যাঁ, দুর্নীতি ঘুরে ফিরে থাকবে। এবারে কি দুর্নীতি শিকার হতে? বিশ্বাস কাকে করব বলুন তো, কাকে করব? যে রায়টা যেখান থেকে আমরা সর্বোচ্চ স্তরে রায়টা পেলাম, সেখান থেকেও তো আমরা পেলাম না। সেই জায়গা থেকে তো ঠিকঠাক অযোগ্য সবাই জানতে পারছে সবাই অযোগ্য, অথচ যারা যোগ্য তাদের সমস্ত কিছু লিস্ট সেভাবে না বেরোলেও কিন্তু অযোগ্য যারা ধরুন অযোগ্য, আমি না বলতেও পারছি না ঠিক করে, কিন্তু মানে খুব খারাপ লাগছে ওদের জন্য। সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে, অযোগ্যদের লিস্ট বেরোলো, তাহলে যারা যোগ্য তারা বোঝা গেল যে এরা যোগ্য, তাদের চাকরিটা কেন পুনর্বহাল করা হলো না? আমার প্রশ্ন একটাই প্রশ্ন, আর কিচ্ছু না। আপনার নামটা? আমার নাম বিদিশা।
এরপরে একজন শহর নাগরিক হিসেবে গর্বিত না হওয়া ছাড়া আর কোন উপায় আছে? সামনেই দুর্গা পুজো, আমরা তো এই কন্যাদেরই তো দুর্গা হিসাবে আমরা পুজো করি, তাই না? এই দুর্গা রূপিণী এই কন্যা সমাজ যারা, আজকে তাদের ওপরে যদি এরকম অন্যায় অবিচার হয়, যে চোখের জলে ভাসছে বাংলা, শিক্ষকদের চোখের জলে, রোদে পুড়ে জলে ভিজে টানা কয়েকটা বছর ধরে যে লড়াই সংগ্রাম করে চলেছে, এর কি সত্যি কোনো দিন মূল্যায়ন হবে না? কোনো দিন কি এরা তার জবাব পাবে না? যারা আজকে দুর্নীতি করলো, যাদের জন্য আজকে এতগুলি ছেলের চাকরি ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, তারা কি আর কোনদিন শাস্তি পাবে না? বহাল তবিয়তে তারা কি এই মসনদে বসে থাকবে? আপনারা কি বলেন?